এইখান থেকে রাস্তাটা শুরু, কিন্তু রাস্তাটা আজও কিন্তু সেই কাঁচা রাস্তায় পড়ে আছে, যেটা অলরেডি এই টাকাটা কোথায় গেছে, কোথায় ব্যবহৃত হয়েছে তার জন্য উপযুক্ত আমরা একটা তদন্ত চাই। বছর ধরে তাহলে আমরা কি পেয়েছি? আমরা তো কিছুই পাইনি, না পেয়েছি জল, না পেয়েছি ঘর। কোন সে ব্যক্তি বলে আমাকে যে আপনাকে দেখে নেবো, আপনি বিজেপি করেন? সেটা কিন্তু আমরা কখনো দিতে পারিনি। আমরা ভোট দিতে পারতাম না, কখনো না। লাস্ট 2011-তে আমি ভোট দিয়েছি। রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছিল 2.5 লক্ষ টাকা। রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলে ফলকও বসানো হয়েছে, কিন্তু কোথায় রাস্তা? বাস্তবে যেন আস্ত রাস্তা চুরি। তৃণমূলের জমানায় আরো একটি দুর্নীতির ঘটনা সামনে আসছে নানুর বিধানসভার বড় শিমুলিয়া গ্রামে। শুধু কি রাস্তা, জল বিদ্যুতের মতো ন্যূনতম পরিষেবা থেকেও বঞ্চিত গ্রামের বাসিন্দারা। আর নির্বাচন এখানে প্রহসন। গ্রামের ভোটাররা শেষবার নিজের ভোট নিজে দিতে পেরেছিলেন 2011 সালে, তারপর 2026-এ, কিন্তু মাঝে শুধুই ছাপ্পা। প্রতিবাদ করলেই নেতাদের হুঙ্কার, যাও যাও তোমাদের ভোট হয়ে গিয়েছে। তাই তৃণমূলের জমানায় এভাবেই চুপ ছিলেন গ্রামের নিরীহ মানুষজন, কিন্তু পালা বদল হতেই বুকে একটু সাহস সঞ্চয় করে প্রতিবাদে সরব হচ্ছেন বড় শিমুলিয়া গ্রামের মানুষজন। গ্রামের 84 নম্বর বুথের অন্তর্গত এই বড় শিমুলিয়া গ্রামটিতে প্রায় 300টি হিন্দু পরিবারের বসবাস। গ্রামবাসীদের বিস্ফোরক অভিযোগ, কালো শেখ, দোলন শেখ, নাসির শেখ ও সোনু শেখদের মতো স্থানীয় তৃণমূল নেতাদের দাপটে দীর্ঘদিন ধরে এখানে উন্নয়নের নামে চলেছে লুটপাট। কিশোরী ব্যাপারী থেকে পান্নালাল দাসের বাড়ি অভিমুখে 2.5 লক্ষ টাকার যে পিসিসি রাস্তার বোর্ড ঝুলছে, বাস্তবে তা শুধুই ফাঁকা মাটি। প্রতিবাদ করলেই জুটতো অমানসিক নির্যাতন। মহাদেব সরকারের মতো বয়োজ্যেষ্ঠ নাগরিকদের বিগত 2021 সালে মিটিংয়ে না যাওয়ার অপরাধে বেধড়ক মারধর করে জামাকাপড় ছিঁড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। শুধু তাই নয়, গ্রামবাসীদের অভিযোগ, আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে আবাস যোজনার ঘর থেকে 30 থেকে 40 হাজার টাকা এবং 100 দিনের কাজের টাকা জোরপূর্বক কাটমানি নেওয়া হয়েছে। অজয় নদ থেকে অবৈধ বালি পাচারের কোটি কোটি টাকাও গেছে এই দুর্বৃত্তদের পকেটে। প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা, উল্টে জুটেছে হুমকি। তবে রাজ্যে নতুন সরকার আসতেই অবরুদ্ধ কণ্ঠস্বর মুক্ত হচ্ছে। দোষীদের কঠোর শাস্তি এবং নিজেদের অধিকার ফিরে পাওয়ার আশায় এখন বুক বাঁধছেন বড় শিমুলিয়ার বঞ্চিত মানুষজন। এই যে পোস্টারটা টাঙানো হয়েছে, এটা হচ্ছে তৃণমূলের শাসনে পোস্টারটা টাঙানো আছে। কিশোরী ব্যাপারী, যার বাড়ি আমাদের ডান দিকে রয়েছে, এবং পান্নালাল দাসের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা অলরেডি পোস্টার টাঙানো হয়ে গেছে, যে রাস্তাটা হয়ে গেছে, যার খরচ হয়েছে এখানে পোস্টারে দেখা যাচ্ছে 2,50,000 টাকা। কিন্তু আমরা দেখতে পাবো সামনে এই রাস্তাটা মোটেও কমপ্লিট হয়নি, আদৌ কাজ হয়নি। এইখান থেকে রাস্তাটা শুরু, কিন্তু রাস্তাটা আজও কিন্তু সেই কাঁচা রাস্তায় পড়ে আছে, যেটা অলরেডি এই টাকাটা কোথায় গেছে, কোথায় ব্যবহৃত হয়েছে তার জন্য উপযুক্ত আমরা একটা তদন্ত চাই, যে রাস্তাটা কোথায় গেছে। পোস্টার টাঙানো হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা রাস্তা দেখতে পাচ্ছি না। আজও আমাদের সেই কাঁচা রাস্তার উপরে হাঁটতে হয়। শুধু রাস্তা নয়, এটা ভোট লাগানোর পরে আমরা জানতে পারি, আমরা এখানে দেখতে পাই আমাদের এই রাস্তায় না আছে কোনো রকম আলো, না আছে কোনো জলের ব্যবস্থা, অথচ কিন্তু সরকারি সুবিধায় নাম লিখে নেওয়া হয়, কিন্তু আমরা সেই পরিষেবাগুলো থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। এটা নানুর বিধানসভা, বড় শিমুলিয়া, 84 নম্বর বুথ। আপনারা চুপ ছিলেন কেন? চুপ ছিলাম বলতে, আমরা এখানে হিন্দুরা সম্পূর্ণ সংখ্যালঘু। আমাদের বুথে সামান্য হয়তো 1 থেকে 150 ভোটার আছি আমরা, কিন্তু সেই তুলনায় সংখ্যালঘু যাদেরকে এই রাজ্যে বলা হয়, তাদের ভোটার আছে প্রায় 1000-এর কাছাকাছি। সেই জায়গায় আমরা যদি কোনো রকম ভাবে মুখ খুলতাম, সেই মুখ খোলার আমাদের উপর ভীষণ রকম টর্চারিং হতো সেটা, এবং প্রশাসনের কাছ থেকে আমরা কোনো রকম সুরাহা পাইনি। সম্পূর্ণ তৃণমূলের দলদাস হয়ে প্রশাসন এতদিন পর্যন্ত কাজ করেছে। কোনো মিটিং মিছিলে যদি আমরা না যেতাম, আমাদেরকে জোর করে, এমনকি মারতে, এমন অতীতে আমাদের জীবনে এমন ঘটনা ঘটেছে, মিটিংয়ে যদি আমরা কোনো ব্যক্তিগত কাজে না যেতে পেরেছি, সেখানে আমাদেরকে যথেষ্টভাবে মারধর করে আমাদের মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বাক স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না। আমাদেরকে মা বোনদের কোনো সম্মান কিন্তু এই সরকারের আমল থেকে আমরা পাইনি। এই পর্যন্ত আমরা ভয়ে, হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আজকে বিজেপি সরকার এসছে বলেই আমরা এইরকম বলছি, কিন্তু তা নয়। প্রশাসন যদি প্রশাসনের মতন কাজ করতো, তাহলে আমরা প্রতিবাদ করতে যেতাম। আমরা যদি কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনের কাছে গিয়েছি, সেখানে তারা কিন্তু প্রশাসন আমাদেরকে এই নির্দেশ দিয়েছে যে তোমরা গ্রামের যে সংসদ আছে তাদের কাছে বসে মিটিয়ে নাও, আর তাদের কাছে আমাদের কাছে কোনো সুরাহা পাইনি। তার জলজান্ত উদাহরণ আছে। আমাদের নিজস্ব জমির ওপর ফ্ল্যাগ গেড়ে দিয়ে সেখান থেকে অবৈধভাবে টাকা তোলা, এমনকি
যে সরকারি আবাস যোজনার যে টাকা, যে 1,20,000 টাকার যে টাকা, সেই টাকায় প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে কারোর কাছে 30,000, কারোর কাছে 40,000, এমনকি 50,000 টাকা পর্যন্ত জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে। 100 দিনের কাজের মাধ্যমে কারোর কাছে 20,000, 25,000 টাকা এইভাবে অবৈধভাবে তাদেরকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে কোনো স্টেপ আইনের দিক থেকেও কিন্তু এতদিন আমরা পাইনি। বিশেষ করে কালো শেখ, দোলন শেখ, নাসির শেখ এবং সোনু শেখ এরাই প্রধানত হুমকিগুলো দিত। তার সঙ্গে তাদের ডান হাত বাম হাত যারা আছে প্রত্যেকের নাম, হ্যাঁ, এবং বিগত দিনে প্রথম দিকে যারা ছিল হাসিম শেখ, নরসাদ শেখ, এরাও অতপ্রতভাবে জড়িত ছিল, এবং নাসির, তার সঙ্গে নাসির ছিল। এবং আমাদের যে ভোটাধিকার সেটা কিন্তু আমরা কখনো দিতে পারিনি। আপনারা ভোট দিতে পারতেন না, কখনো না। লাস্ট 2011-তে আমি ভোট দিয়েছি। ম্যাক্সিমাম লোকেদের বলতো যে ওরা যদি মনে করতো যে হ্যাঁ এরা আমাদের ভোটার নয় বা ভোট দেবে না, তাদেরকে ওরা বুথের 100 মিটার আগের থেকেই যে ওরা যে জড়ো হয়ে থাকতো, তারা বলতো ভোট হয়ে গেছে, হ্যাঁ তোমরা চলে যাও। আপনাদের পরিবর্তে তারা ছাপ্পা দিত, তারা 100 বার চাপা দিত। আর এই যেমন মুখ খুলেন না কেন? এই যেমন মুখ খুলতে সাহস পাইনি। মারধর আমরা কোথায়? আমরা আজকে আমরা ওয়ান থার্ড এখানেও নেই, ওয়ান থার্ডও নেই। বন্দুক পিস্তল সব আছে ওদের কাছে, বন্দুক পিস্তল সব আছে ওদের কাছে। ওরা খোলা বাজারে, খোলা জায়গায় এবং ওপেনলি ওরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। এবার আর আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ, আমরা না রাজনৈতিক ভাবে সেভাবে ছিলাম, কিন্তু আমরা কথা বলতে গেলে পরে আমাদের উপর টর্চারিং হতো। নেই, ঠিক আছে, প্রাণের ভয়ে আমরা আজ পর্যন্ত মুখ খুলতে পারিনি। আমার অভিযোগ হচ্ছে আমাদের যে রাস্তাটা দেখতে মানে হয়নি, রাস্তাটা যদিও না হওয়ার আগেই রাস্তাটা ওরা পোস্টার টাঙিয়ে দিয়েছে। পঞ্চায়েতের সেক্রেটারি এসেছিল, আসার পরে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের রাস্তাটা হয়নি, তাহলে কেন পোস্টারটা টাঙানো হলো? মেয়ে বললো হয়নি কিসের জন্য, হয়ে যাবে, কে করেনি, এই সব অল্প টাকা, বেশি টাকা লাগবে, এর জন্য রাস্তাটা হয়নি, এই কথা ওরা বলেছিল। বলার পরে আমি বললাম বেশ, ভোটের পরে রাস্তাটা হয়ে যাবে। আমি বললাম ভোটের পরে যা হয় ভোটের আগে হয়, ভোটের পরে কোনোদিনও কিছু হয় না। তা বললো ঠিকঠাক করে টিএমসি তে ভোটটা আপনি দিয়ে দেবেন, রাস্তাটা হয়ে যাবে। তখন আমি বললাম যে টিএমসি তে যে ভোট দেবো, আজকে 15 বছর ধরে তাহলে আমরা কি পেয়েছি? আমরা তো কিছুই পাইনি, না পেয়েছি জল, না পেয়েছি ঘর, আমরা তো রাস্তা কিছুই পাইনি, আলো পাইনি, কিছুই পাইনি। আমরা কিসের জন্য তাহলে টিএমসি তে ভোট দিতে যাবো? তখন সে ব্যক্তি বলে আমাকে যে আপনাকে দেখে নেবো, আপনি বিজেপি করেন, আপনার কথাবার্তা বলে শুনে আমি বুঝে গেছি যে আপনি বিজেপি করেন, আপনাকে দেখে নেবো 4 তারিখের পরে, আপনাকে রেজাল্টটা বেরোক, তারপর আপনাকে দেখে নেবো। তা আমি বললাম আপনি কি দেখবেন? আমরা তো কোনো পদে থাকি না, আমরা পার্টি মাটি করি না, আমরা গৃহবধূ, আমরা নিজেরা কাজ করি, খাই, আমরা তো কোনো পার্টি টাটি কিছুই করি না, তা আপনি আমার কি দেখবেন? এইভাবে মানে হুমকি টুমকি সব দিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকে 5 বছর ধরে জলের কল দিয়ে গেছে, 1 ফুটা জল নেই, একটা ঘর নেই। মানে যারা টিএমসি নেতা পার্টি করে তারা 3-4টে করে ঘর পেয়েছে, আমরা একটাও ঘর পাইনি এখনো পর্যন্ত। তারপরে যারা পার্টি করে তারা বাড়ি এসে হুমকি দেয়। যেদিন সেক্রেটারি এসেছিল আমার বয়স্ক শ্বশুর, সে নিজে বিছনা থেকে উঠতে পারে না, 5 জন লোক এসে আমার শ্বশুরকে হুমকি দিয়ে গেছে যে আপনার বৌমাকে আমি দেখে নেবো, ও এইখানে গিয়ে এই বলেছে ওই বলেছে। আর সেটা হচ্ছে ছোট সুমলি, আর আমি নাম কটা বলছি, শ্যামল দাস ছিল সেইখানে, অঙ্কুর চৌধুরী, তারপরে ওটা 500 পঞ্চায়েত বাহিরি পঞ্চায়েতের সেক্রেটারি ওটা। আর এই যে এদিকে ছিল কালু মাঝি, ও হচ্ছে প্রধান গ্রাম প্রধান দিনু। এরা সব মানে 5-6 জনা এসে আমাদের বাড়িতে প্রচন্ড পরিমাণে হুমকি সুমকি দিয়ে গেছে। গ্রামে গ্রামেও আসে, বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তোমরা যদি ভোট না দাও, ইয়ে করো, এরকম করে মানে অনেক রকম নানান রকম মানে আতঙ্কিত ছিলেন। হ্যাঁ, আমরা আতঙ্কিত ছিলাম। চারিদিকে দেখতেই তো পাচ্ছেন আমাদের কোনো জোর নেই, তো কি করে আমরা এই সবের উত্তর দেবো বলুন? আমরা কোনো প্রতিবাদই করতে পারি না। প্রতিবাদ করতে গেলেই তো ভয় দেখায়, তোর ছেলে স্কুলে যায়, তোর স্বামী বাইরে বেরোয়, রাস্তাঘাটে বেরোয়, কুচি কুচি করে কেটে প্যাকিং করে পাঠিয়ে দেবো ঘরে, এরকম করে মানে সব হুমকি দিয়ে যায়। তাহলে কি করে? হ্যাঁ, তৃণমূল নেতারা দিত, এদিকে তৃণমূল শাসকরাই দিত এই সব হুমকিগুলো। কাটমানি যেমন 100 দিনের কাজ, 100 দিনের কাজের টাকাগুলো হাফ নিয়ে যেত, হাফ টাকাগুলো নিয়ে যেত, দেয় নাই। আবার এর আগে কত কাজ হয়েছে, একদিনে 1 টাকাও আমরা পাইনি। অত্যাচারের শিকার 21 সালে যখন একটা মিটিং হয়, সেই মিটিংয়ে আমি যাবার জন্য আমাকে ওরা খুব জোরপূর্বক করে এবং মারধর করে। এখানকার যে তখন ইনচার্জে ছিলেন হাসিম শেখ না যাই হোক টাইটেল, ওই হাসিম শেখ আমাকে মারধর করে, অস্বাভাবিক মারধর করে, সেই ছেঁড়া জামা প্যান্ট পরিয়ে অজ্ঞান মাসে আমাকে তখন নিয়ে চলে যায় হচ্ছে গিয়ে আমোদপুরের কাছে মিটিংয়ে। আমি রাত্রি 7টার সময় সেই শীতভোগ করে বাড়ি আসি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই বর্ষমিলা গ্রামের কানারপাড়ের
প্রত্যেকটা লোক আতঙ্কে আছি। কারণ এইটাই, আমরা অল্প ঘরের মানুষ, ওরা বেশি ঘর, আমাদের 40-50টা ঘর, ওদের হচ্ছে 200টা ঘর। এবার ওরা আতঙ্কে থাকে আমরা সব সময়। ওদের কাছে অস্ত্র, গোলা বারুদের কিছুরই অভাব নেই, সব কিছু হাতিয়ার নিয়ে ওরা সব সময় চলে। উদ্যস্তভাবে আমাদের রাস্তাঘাট দিয়ে চলে। যদি কেউ কিছু বলতে যায় বলে শালা তোকে এখান থেকে তুলে নিয়ে যা, মারধর করবো। প্রশাসনকে যখন আমরা বলতে যাচ্ছি তখন কি বলছে যে এই সামান্য ব্যাপার নিয়ে এখানে এসছো, তোমরা গ্রামে মিটিয়ে নাও। আর গ্রামে যখন যাচ্ছি বলছে শালা তুই এখানে এসছিস, আবার থানায় গিয়েছিলি, কি করতে পারলি, আমাদের কি করবি, তোরা কি করে নিতে পারবি, কি ছিঁড়ে নিতে পারবি। নোংরা ভাষাটা আমি বললাম না, এতগুলো লোক রয়েছে তাদের সামনে, কিন্তু এমন ধরনের নোংরা ভাষা। আর আমাদের এখানে এসে গাজার আড্ডা, মদের আড্ডা। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি এদের শাস্তি হোক, এদের শাস্তি দাবি করছি। আর এখানে যে গোলা বারুদ আছে সেগুলো অবশ্যই এদের কাছ থেকে নিয়ে নেওয়া হোক, কারণ ওরা যে কোনো সময় রাত্রি আমাদের উপর হামলা করতে পারে। আমরা একত্রিতভাবে চাইছি যে আমরা গ্রামের সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। আমরা যে আতঙ্কে ভুগছি এটা থেকে যদি মুক্তি পাই, যদি প্রশাসন আমাদের জন্য কি ব্যবস্থা করছে সেটা নিয়েই আমরা এখন মানে আশাবাদী। মূলত যে অভিযোগটা আপনাদের করছেন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, আপনারা প্রশাসনকে মানে জানিয়েছেন এ যাবো? হ্যাঁ, যাবো যারা ভিকটিম হয়েছে তারা সবাই জানিয়েছে, কিন্তু সেখানে কোনো সুফল আমরা পাইনি। আমাদের গ্রামের একটা ছেলে আছে যে সে তো বলছে নিজ মুখে যে আমার যদি ভবিষ্যতে যদি আমার বাড়ির সব কিছু চুরি হয়ে যায় তাও আমি সেখানে থানায় যাবো না কোনোদিন অভিযোগ করে। এতটাই তার আমরা থানার থেকে আমরা এতটাই থানার প্রতি আমাদের বিশ্বাস এতটাই হারিয়ে গেছে। তো নতুন সরকার এসছে, এখন কি আপনারা আশা পাচ্ছেন? হ্যাঁ, আমরা নতুন সরকারের যে কর্মকাণ্ড তাতে আমরা আশাবাদী যে আমরা আমাদের গ্রামের মানুষের যে সমস্ত সরকারি প্রকল্পগুলো ছিল সেখান থেকে আমরা যেভাবে মানে দূরে সরে গেছি, আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে, তার থেকে আমরা যদি মুক্তি পাই। আমরা বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে দেখছি, আপনার মিডিয়া যদি আমাদের প্রশাসনের কাছে সেরকম বার্তা দিতে পারে, আশা করি আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।